হিমালয়ের কোলে তুষার আবৃত সিংহের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থান, যেখানে আছে এক অদ্ভুত শক্তির অনুভূতি, যেখানে প্রতিটি পাথরে বাজে মহাদেবের নাম, প্রতিটি বাতাসে মিশে থাকে ভক্তির সুর। এটি শুধু একটি মন্দির না, এটি ভক্তি, ত্যাগ ও বিশ্বাসের প্রতীক। আর আছে আমার আর আপনার স্বপ্ন, যে স্বপ্ন একবার এই পবিত্র ভূমিকে স্পর্শ করব। আর এই স্বপ্নের টানেই আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। পবিত্র কেদারনাথ যাত্রায় আজ চতুর্থ দিন। লাস্ট পর্বে আমরা কলকাতা থেকে হরিদ্বার পৌঁছেছিলাম এবং হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 225 কিলোমিটার পথ অতিক্রম করতে করতে আমরা দেবপ্রয়াগ, ধারীদেবী টেম্পল, রুদ্রপ্রয়াগ দেখে সেখান থেকে এসে আমরা পৌঁছেছিলাম সীতাপুর। এবং আজ এই সীতাপুর থেকে আমরা রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। আর এই রাস্তা পুরো আমরা পায়ে হেঁটে পৌঁছাবো গৌরকুণ্ড থেকে। যেতে যেতে রাস্তায় কী কী দেখছি, কোথায় খাওয়া দাওয়া করা যায়, কতটা প্রতিকূলতা আছে এবং মন্দিরে পৌঁছানোর পর সেখানে আমরা কোথায় রাত্রি কাটাবো, কিভাবে হোটেল নেবো মন্দিরের কাছাকাছি এবং খাওয়া দাওয়া বা কোথায় করব, সবগুলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। অতএব পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আগামী দিন যারা কেদারনাথ যেতে চাইছেন, এটা দেখার পর আপনাদের অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে কেদারনাথ পৌঁছানোর জন্য। অতএব এখনও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঠিক ঘড়িতে 2টো। আর আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি সোনপ্রয়াগ যে পার্কিং আছে, মানে যেখান থেকে জিপ পার্কিং, যেখান থেকে আমরা গৌরকুণ্ডের জন্য জিপ ধরবো। তো ওই পর্যন্ত আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে, প্রায় এটা 1 কিলোমিটার রাস্তা। তো আমরা ঠিক করছি এখান থেকে এটা হেঁটে যাবো। বা আমাদের যে গাড়ি যে আমরা রিজার্ভ করে এসেছি, তো তিনিও রেস্ট দিচ্ছেন, তাকে চাই না যে আমরা এখন ডিস্টার্ব করতে। তো ওখানে যেই যাওয়ার পরে দেখবো, শুনছি নাকি অনেকে আগের থেকে ওখানে পৌঁছে গেছে, সেখানে কিন্তু লাইন পড়বে। তো আমরা ওই জন্য চেষ্টা করছি একটু আগে আগে পৌঁছানো, যাতে বেশি লাইন আমাদেরকে না দাঁড়াতে হয়। কারণ ওখানে যে রেজিস্ট্রেশন যে যাত্রার যে পার্চিগুলো হয় বা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট, ওগুলো নাকি চেকিং হচ্ছে এখন। তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি। তো কিভাবে কি হচ্ছে পুরো ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা যাই, জিপে উঠি। জয় কেদার, হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে হাঁটা শুরু করে দিয়েছিলাম। রাস্তার মধ্যে প্রচন্ড অন্ধকার, চারিদিকে পুরো গুটগুট করছে অন্ধকারে। তো একটা জায়গায় আসার পরে দেখছি এখানে একটা হোটেল আছে এবং কিছু পার্কিং আছে এখানে গাড়ি। লাইটগুলো দেখে এখানে একটু আমরা দাঁড়ালাম। আর আমাদের সঙ্গে কিন্তু আমরা টর্চ লাইট ক্যারি করছি। জানতাম এরকম অন্ধকার কিন্তু থাকে, লাস্টবারের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝেছিলাম। তো সামনের এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব আবার সোনপ্রয়াগের দিকে। তো এইটা ধরে আস্তে আস্তে এগোতে থাকি। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন আবার সেই অন্ধকার, কিন্তু কোথাও কোথাও লাইট আছে, এখানে হোটেল আছে বা কিছু সেই সব জায়গায় লাইট জ্বলছে। আর এখানে এটা যে দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে, এটা অ্যাকচুয়ালি সোনপ্রয়াগে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, যেখানে সমস্ত গাড়িগুলো কিন্তু পার্কিং করা হয়। বাইরে থেকে যারা আসছে গাড়ি নিয়ে, এরপরে কিন্তু গাড়ি আর যেতে দেওয়া হয় না, এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়। দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার, চারিদিক পুরো নিস্তব্ধ, শুধু আমরাই হেঁটে যাচ্ছি এই রাস্তাতে, আর কিন্তু কারোকে এখনো কিন্তু দেখতে পাইনি এই রাস্তার মধ্যে। দূরে একটা লাইট জ্বলছে, ওটা দেখে কিন্তু আমরা ফলো করে করে এগিয়ে যাচ্ছি। তো আপনারা আগামী দিনে যারা আসবেন চেষ্টা করবেন সঙ্গে টর্চ লাইট রাখার। আমরাও রেখেছি। অবশ্যই মোবাইলে কিন্তু লাইট থাকে, তো বেশিক্ষণ মোবাইলে লাইট জ্বালালে কি সম্ভাবনা থাকে তাড়াতাড়ি চার্জটা আমরা ফুরিয়ে যেতে পারে। আপনি পরবর্তী ক্ষেত্রে যখন কেদারনাথ পৌঁছে অনেক সময় দেখা যায় ফোন টোন যদি ফ্যামিলিতে করতে হয়, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আপনাদের। তো এখানে দেখছি একটা দোকান কিন্তু খোলা আছে আর তাতে কিছু লাইট জ্বলছে এখানে। গতবার আমাদের গাড়িটা এখানে উঠেছিল, মনে আছে? এই পর্যন্ত এসেছিল। গতবার আমাদের গাড়িটা এই পর্যন্ত এসেছিল, এখানে উঠে গেছিল, উপরে পার্কিং রেখেছিল। সামনের দিক থেকে দুজন কিন্তু এগিয়ে আসছে।
যারা হচ্ছে গতকাল যারা মন্দিরে ভিজিট করেছিলেন তারা উপর থেকে নামছেন এখন, বুঝতে পেরেছে নামতে নামতে কতটা রাত হয়ে গেছে। তা আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখানে এটা আমরা সোনপ্রয়াগে এসেছি, আর এরপর থেকে কিন্তু কোনো যারা প্রাইভেট গাড়ি বা আদার্স যে গাড়িগুলো কোনো কিন্তু এখানে পাস হতে দেওয়া হয় না। তো নিচে এদিকেই পার্কিং আছে, বড় পার্কিং লট আছে, পার্কিং লটেতেই হচ্ছে গাড়িগুলো পার্কিং করে যেতে হবে। তো এখান থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি জিপ স্ট্যান্ড পর্যন্ত, সেখান থেকে আমরা নেবো জিপ। তো এই যে পার্কিংটা আপনাদের আগে দেখালাম, এই ডান দিকে রাস্তা থেকে কিন্তু নেমে যেতে হয় গাড়িগুলো পার্কিং করার জন্য। তো বাঁ দিকে অনেকগুলো দোকান এখানে খোলা আছে। তো আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে একজনের মনে পড়েছে তার সে টুপি নেওয়া হয়নি, তো সে এখন টুপি কিনবে বলছে। তো আসার পর থেকে হরিদ্বার থেকে সে কিন্তু কিছু না কিছু কিনেই যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে একটু টুপি টুপি ওনার জন্য কিনে নিই, তারপর আবার এগোতে থাকবো। তো একটা দোকান দেখা গেছে, সে ডাকছে, আবার পিছন দিকতে দেখি যাই এগিয়ে। তো সামনে এই আমরা সোনপ্রয়াগে চলে এসেছি। সোনপ্রয়াগে মানে প্রপার যে সোনপ্রয়াগ, অ্যাকচুয়ালি সীতাপুরের দূরত্ব সোনপ্রয়াগ থেকে মোটামুটি ওই 1.5 কিলোমিটার পর্যন্ত আপনার লাগে। আপনি যদি জিপ স্ট্যান্ড পর্যন্ত যাই ওই 1.5 কিলোমিটার পর্যন্ত আপনাদের সময় লাগবে। তো এটা হচ্ছে প্রপার যে সোনপ্রয়াগ সেই বাজারটা বা সেই লোকেশনটা বলতে পারেন, যেখানে সমস্ত হোটেলগুলো আছে। এখানে প্রচুর ক্লক রুম আছে। আপনারা যারা সোনপ্রয়াগে থাকছেন, এখান থেকে যখন কেদারনাথের জন্য আমরা হাঁটা শুরু করবেন, আপনাদের যে লাগেজপত্র এখানে কিন্তু ক্লক রুমেতে আপনারা রেখে যেতে পারবেন। তো আমাদের যেহেতু গাড়ি রয়েছে, সেই গাড়ির মধ্যেই আমরা সব কিছু রেখে দিয়েছি, এবং পরের দিন আমরা যখন রিটার্ন করবো আবার সেম হোটেলেই থাকবো। তো এই হোটেলে ওদের রিসেপশানে বলে দিয়েছে, ওরাই ওখানে ব্যবস্থা করে রেখে দিয়েছে, সেক্ষেত্রে অসুবিধা হবে না। তো আপনারা চাইলে এখানে কিন্তু ক্লক রুম আছে, এখানেও আছে, গৌরকুণ্ডে তো আছে। আপনারা সেই ক্লক রুমে কিন্তু আপনাদের লাগেজ ছেড়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রতি লাগেজের জন্য আপনাদের মোটামুটি 100 টাকা করে এখানে কিন্তু চার্জ করে থাকে, আমি যা শুনেছিলাম। তো এই সামনে যে দেখুন ডান দিকে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশনগুলো আনবেন এগুলো কিন্তু ভেরিফিকেশন এখানে করাতে হয়, মানে এখানে স্ক্যানার হয়, স্ক্যানারে স্ক্যান করাতে হবে, তারপরে কিন্তু এখান থেকে এগিয়ে যেতে হবে। তো একটু আমরা সামনে দিয়ে আগে ঘুরে আসি, তারপরে দেখছি কি এখানে হচ্ছে ব্যবস্থাটা। তো এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে গৌরকুণ্ডে যাওয়ার জন্য যে জিপগুলো এই সামনে থেকে কিন্তু পাওয়া যায় বা দাঁড়িয়ে থাকে। এখানে একটা ব্রিজ পড়ে, ব্রিজের পরেই ওগুলো দাঁড়িয়ে থাকে। তো সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে, সেখানে পুলিশরা বসে আছেন। আমাদের যেতেই কিন্তু তারা বললেন যে এখান থেকে কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ 4টের আগে এখান থেকে যাওয়ার কোনো পারমিশন নেই। তো আমরা সেই জন্য এখানে একটু ঘুরে দেখছি। এবার যেতে গেলে আগে আমরা যে জায়গা থেকে প্রথমে এলাম ওই কিছুটা বেশ পিছিয়ে আসতে হবে, মানে প্রায় 100 মিটার মতো। সেখানে পিছিয়ে গেলে ওখানে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে যে রেজিস্ট্রেশন ফর্মগুলো ভেরিফিকেশন, মানে ওখানে স্ক্যানার লাগানো আছে, স্ক্যান করে তবে আমাদেরকে এগোতে হবে। কিন্তু স্ক্যানারটাও চালু হয় কিন্তু 4টে থেকে, তার আগে ওখানে স্ক্যান করাও যাবে না। তো আমরা এখানে জাস্ট আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সামনে এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুলিশরাই বসে আছেন ডান দিকে। এরপর থেকে কিন্তু যাওয়ার আর পারমিশন ওনারা দিচ্ছিলেন না। তো যাই হোক, ওখানে ভিডিও করছি না, দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ভেরিফিকেশন কাউন্টারে আবার এখান থেকে রিটার্ন করব। তো এইটা কিন্তু হচ্ছে ভেরিফিকেশন কাউন্টার, মানে ওখান থেকে বেশি দূর না, জাস্ট 100 মিটার মতো পিছিয়ে আসলে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে ভেরিফিকেশন কাউন্টার। এখানে আমার পিছনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এসে কিন্তু আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন, বা আপনি যদি আগের থেকে রেজিস্ট্রেশন অনলাইনে করিয়ে রাখেন তাহলে এখানে এসে কিন্তু আপনাকে করে নিতে হবে তার ভেরিফিকেশনটা। তারপরেই কিন্তু আপনি এগোতে পারবেন গৌরকুণ্ডের জন্য। তো লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এটা কিন্তু আমাদের করতে হয়নি, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমরা কিন্তু চলে গেলাম। তো এবছর থেকে আমরা দেখছি এখানে আসার পরে কিন্তু আপনাকে করতে হবে কিন্তু ভেরিফিকেশন। তো আপনি অনলাইন আগের থেকে বেটার হবে বাড়ি থেকে যদি রেজিস্ট্রেশনটা আপনার করে আসেন। তো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আসার পর এখানে এই কাউন্টারে এসে আপনাকে লাইন দিতে হবে। তো কাউন্টারটা ওপেন হয়েছে এখানে সকাল 4টে থেকে। তো আমরা চেষ্টা করেছি সকাল সকাল চলে আসার জন্য, যাতে লাইনটা কম হয়, কারণ এখানে প্রচুর লম্বা লাইন পড়ে যায়। তো এখানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু সময় নষ্ট হয়ে যায়। তো তারপরে আমরা এখান থেকে জিপ ধরতে হবে, জিপে করে আমরা চলে যাবো গৌরকুণ্ড। গৌরকুণ্ড থেকে তারপর আমাদের ট্র্যাক শুরু হবে কেদারনাথের জন্য। তো এখন যে ফুটেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু গত বছরের ফুটেজ। এটা দেখানোর কারণ হচ্ছে, দেখুন যে গত বছর আমরা 10টার সময় এই রাস্তা ক্রস করেছিলাম, তখন কি পরিমাণে ভিড়টা এখানে না ছিল। একবার দেখুন শুধু কি পরিমাণে ভিড়, যত দূর চোখ যাবে তত শুধু লাইনই দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা, লাইনটা কিন্তু সরছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছিল আমাদের। প্রায় আমরা 1 ঘন্টা মতো এই লাইন দাঁড়িয়ে আপনাদের একটু আগে যে রাস্তাটা দেখালাম, যেখানে পুলিশ চেকপোস্ট আছে, যেখান থেকে আমাদেরকে রিটার্ন করা হয়েছিল যে 4টে না বাজলে কিন্তু পার হতে দেওয়া হবে না, সেই জায়গাটা পর্যন্ত যেতে কিন্তু 1 ঘন্টা প্রায় সময় লেগে গেছিলো এই পার্কিং লট থেকে। এই কারণের জন্যই
এবছর আমরা একদম ভোর ভোর বেরোনোর চেষ্টা করছি যাতে এই ভিড়টা আমাদেরকে না প্রবলেমে ফেলে, কারণ এই ভিড়ে যত আটকে থাকবো তত কিন্তু আমাদের মন্দিরে পৌঁছাতে দেরি হবে। এবং আমাদের এবছরের টার্গেট যে মন্দিরে আমরা সন্ধ্যের আগে পৌঁছাবো এবং যাতে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পাই। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করেই কিন্তু জিপগুলো দাঁড়িয়ে থাকে। আপনারা যদি সকালবেলা বেরোন, আমরা যেখানে পুলিশগুলো আমাদেরকে আটকে দিল ওই জায়গাটা পর্যন্ত কিন্তু গাড়িগুলো চলে আসে। আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি গৌরকুণ্ডে যাব বলে, ঠিক আছে। এবার আমার ফ্যামিলি মেম্বার একজন বয়স্ক দাদু, সে তাকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল, সে হারিয়ে গেছিল, সে খোঁজাখুঁজি এক কাণ্ড, সে আর উঠলে আমার দেখানোই হলো না আপনাদেরকে। তো আমরা মোটামুটি এখন প্রত্যেকে এই যে সামনে সব বসে আছি, ঠিক আছে। এই যে আমরা সবাই বসে আছি এখানে, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি গৌরকুণ্ড। টোটাল একটা গাড়িতে আমরা এখন 9 জন আছি, বলছিল 11 জন নেবে বলছিল, তো আমরা এক্সট্রা আরো 2টো ভাড়া বলেছি, দিয়ে দেবো, কোনো অসুবিধা 10 জন নেবে বলেছিল। 10 জন নেবে বলেছিল, আমরা 9 জন আছি। তা আমরা একজনকে নামিয়ে দিয়েছি গাড়ি থেকে, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পরে আমরা আবার বলেছি ভাড়াটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা গৌরকুণ্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। ঘাড়ে উঠে যাচ্ছে। তো আমরা জিপ থেকে এখানে নেমে পড়েছি, সবাইকে এখানেই নামতে হয়। তো আমি আর এখানেকার কোনো ভিডিও আপনাদেরকে আর দেখাচ্ছি না। জিপ থেকে নামার পরে তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা পরস্পর আপনাদেরকে দেখাতে থাকি। তো রাত্রিরে আমরা এই জিপ থেকে নামার পর, মানে এখন প্রেজেন্ট ডে, এখন আমরা যখন কেদারনাথ যাচ্ছি, এখন এই রাত্রিরে আমরা নেমে গেছি জিপ থেকে। নামার পর এবার এই সামনের দিকে রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু আমাদের গৌরকুণ্ড পড়বে। মানে গৌরকুণ্ড যে মেন স্টপেজ বলুন, যেখানে মেন বাজার আছে, যেখানে গৌর মাতার মন্দির আছে, সবগুলো এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো। তো এখানে আসার পরে দেখলাম অনেক কিন্তু লোকজন এখানে আছে, আর এখানে কিন্তু অনেকে গৌরকুণ্ডেতে আগের দিন রাত্রি এসে কিন্তু এখানে রাত্রিবাস করে। কারণ অনেকে জানে যে সকালবেলা ওখান থেকে বেরোতে দেওয়া হয় না, তো অনেকে আগের দিন কিন্তু গৌরকুণ্ডেতে চলে আসে, তারা এখানে কিন্তু রাত্রিরে নাইট স্টে করে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, ঠিক এই যে সামনে একটা চৌকি বা একটা সেট দেখতে, এর আগেই ডান হাতে কিন্তু আপনারা ঠিক সকালবেলা এখানে 5টা থেকে কিন্তু খুলে যায়। যারা ঘোড়ায় করে যেতে চাইছেন ঘোড়ার এখানে বুকিং করতে পারবেন, যারা পালকি নিতে চাইছেন পালকির এখানে বুকিং করতে পারবেন। এবং সকালবেলা যত বেলা গড়াবে এখানে প্রচুর পিট্টু বা পালকি নিয়ে যাওয়ার লোকেরা রাস্তার ধারে কিন্তু বসে থাকে, তারা কিন্তু আপনাদেরকে ডাকবে যে আপনারা যদি পালকি বা পিট্টু নিতে চান তাদের সঙ্গে কথা বলতে পারেন। তো এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে আসার পর ডান দিকে একটা রাস্তা নেমে যায়, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে গৌর মাতা যে মন্দিরটা আছে, এই সামনে কিন্তু মন্দির। তো এই মন্দিরটা আমরা এখানে দর্শন করব, এবং যেখানে হট স্প্রিং বা গৌর মাতা যে গৌরকুণ্ডটা আছে সেটাও কিন্তু আমরা দর্শন করব। এখানে যে গরম জলের যে কুণ্ডটা আছে সেটার কাছেও আমরা গেছিলাম, তো প্রচণ্ড অন্ধকার ওই জায়গাটায়, মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে গেছিলাম, সেখানে কিছু আমি রেকর্ডিং করতে পারিনি। তো এখানে গৌর মাতাকে আমরা প্রণাম জানিয়ে আমরা আবার বাবা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ আমরা নিচে থেকে মানে সোনপুরাক থেকে ভাবছিলাম হয়তো খুব বেশি ভিড় নেই, কিন্তু গৌরকুণ্ড পার করার পরে এখন বুঝতে পারছি শুধু আমরা নয়, ভোলে বাবা কিন্তু সবাইকেই ডাকে এই জায়গায় আসার জন্য। তো দেখুন রাস্তা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে ভিড় এখানে কিন্তু রয়েছে। তো যাক, দেখে খুব ভালো লাগছে। তো শুধু আমরা একা যাব কিন্তু ভাবছিলাম, একটু ভয় ভয়ও লাগছিল রাত্রিবেলা চারদিকে যেভাবে অন্ধকার দেখছিলাম। এখানে অনেককে দেখে বেশ ভালোই লাগছে, সঙ্গে আশপাশে প্রচুর ঘোরাও যাচ্ছে, সেগুলো কিন্তু এখন মানুষজন নেই, কিন্তু তাদের পিঠে প্রচুর মাল দেওয়া আছে, মানে জিনিসপত্র রাখা আছে, যেগুলো তারা উপর অব্দি নিয়ে যাবে। সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা বলা যায়
এই কেদারনাথ শুভযাত্রার একদম প্রবেশ পথ। গৌরকুণ্ড পার করার পরে কিছু রাস্তা আসার পরে এই গেটটা আপনারা দেখতে পাবেন, আর এখান থেকে কিন্তু ধরা হয় কেদারনাথ যাত্রার আসল যাত্রা। हर हर महादेव। রাস্তার মধ্যে এই ঝর্ণাটা আমরা সামনে পেলাম, দারুণ দারুণ একটা ঝর্ণা, ঠান্ডা ফুরফুরে হাওয়া আর এনার্জি রিফিলিং এর কাজ করছে। মনটা ভরে গেল এটা দেখে, আরো একটা এনার্জি পেয়ে গেলাম কেদারনাথে পৌঁছানোর জন্য। কেদারনাথের জন্য আমরা এগোতে থাকছি, রাস্তার মধ্যে যাচ্ছি আমরা, আস্তে আস্তে ওপরে উঠছি, এই নিচে থেকে অনেকে উঠছে। তো আর কিছুটা পথ চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চলতে থাকছি রাস্তা দিয়ে, আর দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, সবাই মিলে আমি চেষ্টা করবো পুরো ইনফরমেশনটা, পুরো গাইডটা তোমাদেরকে সবাইকে করার, যাতে তোমরা যদি আগামী দিন আসো অবশ্যই সেই হেল্পটুকু আশা করি পাবে, ঠিক আছে? আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি কেদারনাথজির কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, আর তোমাদেরকে কেদারনাথজির দর্শন করাতে পারি। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আবার কিছুটা উঠি, তারপর তোমাদের সঙ্গে আবার আমি আসছি। জয় কেদারনাথ। আমরা চলে এসেছি অনেকটাই, তো এখান থেকে জঙ্গল চুরি দেখাচ্ছে 0.50, তো জঙ্গল চারটি এখান থেকে আর 500 মিটার ডিস্টেন্সে রয়েছে, আর কেদারনাথ 12.50। তো আমরা আস্তে আস্তে আবার রাস্তা দিয়ে এগোতে থাকবো, খুবই আগ্রহের সঙ্গে এগোচ্ছি কত তাড়াতাড়ি কেদারজির কাছে আমরা পৌঁছাতে পারি। চলো আরো এগোতে থাকি আমরা। এই রাস্তা দিয়ে আমাদের নিচে দিয়ে এইভাবে গিয়ে এই রাস্তা দিয়ে আবার উপর দিয়ে এইভাবে আমাদেরকে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে রামপাড়ার দিকে এগিয়ে চলেছি, ঠিক আছে? আর ঘোড়াগুলো খুবই বাজে, ভুলভাল ভাবে চলাফেরা করছে রাস্তার মধ্যে, একেবারে ধাক্কা ধুক্কি মেরে দিয়েছে। এক্ষুনি পিয়াকে তো একটা ধাক্কা দিয়েই দিল একটা ঘোড়া। আর রামপাড়া সম্বন্ধে সবাই তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যে বারটা এসেছিল তাতে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর মানুষের জীবন গেছিল এবং প্রচুর সম্পত্তি, বাড়ি ঘর দোর সব ভেঙে চুরে একাকার সব ভাসিয়ে নিয়ে চলে গেছিল। আচমকা ওপর থেকে বার এশিয়ায় মেঘ ভাঙা বৃষ্টি, যেটা এসে পুরো তছনছ করে দিয়ে গেছিল রামপাড়াকে। এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভীমবালি, আর আমার পিছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রামপাড়া। তো আমরা সকাল 5টার সময় গৌরকুণ্ড থেকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 9টা। তো আমাদের কিন্তু আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে, রামপাড়া আসতে। তো কারণ প্রচণ্ড চড়াই রয়েছে, এবং সঙ্গে রাস্তা সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে ঘোড়া, মানে ঘোড়ারা প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে। তো আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করুন সকাল সকাল বেরোন, আমরা অনেক সকাল সকাল এসেছিলাম। তো ঠিক আছে, এখন আমরা এসেছি রামপাড়াতে, এবং আমার পিছনে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে রামপাড়াতে 2013 সালে বড় একটা আপদা এসেছিল, সেটা কেদারনাথও এসেছিল। তো আপনারা সবাই এই বিষয়টা জানেন এবং সমস্ত ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো তারপরেই কিন্তু এই ব্রিজটা নতুন করে বানানো হচ্ছে, এটা কিন্তু ঘোড়া যাওয়ার জন্য এই ব্রিজটা। তো এই ব্রিজটা অলরেডি কিন্তু অনেক নতুন করে বানানো হচ্ছে। পিছনে একদম দেখুন যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা দূরে ওই ব্রিজ দিয়ে আমি যাবো, কারণ ওটা দিয়ে হচ্ছে ঘোড়া অতটা পেশা নেই, এবং ওটা দিয়েই গেলে অনেকটা শর্টকাট হবে। আর এটা দিয়ে গেলে অনেকটা লং, কারণ ওটা জিগজ্যাগ ভাবে কিন্তু এটা দিয়ে আমাদেরকে পার করতে হবে, ঠিক আছে? তো আমরা সোজা কিন্তু স্ট্রেট চলে যাবো। দেখুন ঠিক আমার পিছনে এই যে রাস্তাটা, এই স্ট্রেট চলে যাচ্ছে, মানে আপনি ভীমবালি পার করার পর ডান হাত দিয়ে যদি চলেন, মানে ডান দিকে যদি চলেন, তাহলে কিন্তু আপনাকে এই জিগজ্যাগ যে রোডটা এটাকে আপনাকে ধরতে হবে। আর যদি বাঁ দিক দিয়ে স্ট্রেট চলে যান, তাহলে কিন্তু আপনি চলে যাবেন শর্টকাট যে রোডটা, সেখানে ঘোড়া কিন্তু যায় না, সেই রোডটা দিয়ে আপনি কিন্তু চলে যেতে পারবেন। তো আমরা ব্রিজটা পার করে নিই, ঠিক আছে? তারপরে আবার আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এই টোটাল জার্নিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু ঘোড়া, ঠিক আছে? আপনাকে পুরো খেয়াল রাখতে হবে ঘোড়া কখন পিছন দিয়ে আসছে, কোনটা সামনে দিয়ে আসছে, কে যখন আসবে আপনাকে কিন্তু গুতিয়ে দিয়ে চলে যাবে। আর দেখুন কি নোংরা, এই ঘোড়ার জন্য কিন্তু এত নোংরাটা বেশি হচ্ছে। তো লাস্ট ইয়ারে আমরা যে এসেছিলাম তার থেকে কিন্তু দেখলাম এবারে কিন্তু ব্যবস্থাপনা যথেষ্ট বেটার। রাস্তা রাস্তায় প্রত্যেক জায়গা দেখলাম যে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করছে, ঠিক আছে? তো আর যেখানে জল পড়ছে কিন্তু কিছু করারই নেই। সবাই মোটামুটি টায়ার্ড প্রচন্ড, ঠিক আছে? আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানকার একটাই, ঘোড়া। খুব ডিস্টার্ব, খুব ডিস্টার্ব। এখন আমাদেরকে এখানে সামনে ছোট ব্রিজ আছে, এটাকে পার করতে হবে। পার করার পর ঠিক ওপরে দেখুন, যে ওপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ঠিক জিগজ্যাগ ভাবে এইপরেও কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে, ঠিক আছে? তো আগে ব্রিজটা আমরা পার করে নিই। তো এরকম দেখুন, এইভাবে দেখুন, এই যে পালকি, এই পালকি করে কিন্তু অনেকে আসছেন, যারা হেঁটে যেতে পারছেন না তারা কিন্তু এই পালকির সাহায্য নিচ্ছেন। দেখুন 4 জন কিন্তু এভাবে ধরে ধরে কিন্তু পালকি করে কিন্তু নামায়, ঠিক আছে? এটা কিন্তু পালকি। তো আমরা এখান থেকে নিচে নামবো, নেমে এই ঠিক এই ব্রিজটা দিয়ে পার করবো। ও ঠিক এইভাবে দেখুন জিগজ্যাগ ভাবে ঠিক ওপর দিকে আমরা কিন্তু আস্তে আস্তে উঠে যাবো, ঠিক আছে? তো প্রচন্ড ঘোড়ার চাপ আছে এখানে। তো আমি আপাতত ক্যামেরাটা স্টপ করছি, করে আমি আগে ব্রিজটা পার করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। এখন আমরা দাঁড়িয়েছি রামবাড়াই যে ঢালাই যে ব্রিজটা, যেটা অনলি কেবলমাত্র মানুষরা পারাপার করে, আর ঘোড়া পারাপারের জন্য পিছনের এই ব্রিজটা কিন্তু তৈরি করেছে। তো দেখুন, আর এই দিকে যদি দেখেন, এই দেখুন একটা দারুণ ভিউ, কিন্তু একটা দারুণ ভিউ কিন্তু আপনাদের সামনে এখানে কিন্তু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা ঠিক এই নিচে থেকে এই জায়গা থেকে কিন্তু জার্নিটা স্টার্ট করলাম, এখান থেকে কিন্তু আমরা আসছিলাম, ঠিক আছে? এই যে ব্লু কালার যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলাম, তো যথেষ্ট চড়াই, ঠিক আছে? এখন আমরা এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে লিনচলি বলা, এটাকে বলা হয় ছোটা লিনচলি। আর ঠিক এখান থেকে দেখুন, আমি যদি রাইট সাইডে নিই, মানে যেখানে এখনো পর্যন্ত আমাদেরকে যেতে হবে, ঠিক এদিকে যদি তাকাই দেখুন, এই ঠিক যে আবার জিগজ্যাগ ভাবে কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে আরো উপরে কিন্তু উঠতে হবে। তো এখান থেকে এই চড়াই ধরে আমরা কিন্তু উপরে উঠবো, প্রচন্ড দমের কষ্ট হচ্ছে, ঠিক আছে? যথেষ্ট টাফ। আপনারা যারা আসছেন বলবো অবশ্যই কিন্তু ফিট হয়ে আসুন, রেস্ট নিন কিছুদিন, হয়ে তবে কিন্তু আসুন। বিশেষ করে যারা ভাবছেন যে পায়ে হেঁটে আসবো, কোনো ঘোড়া করবো না, টোটাল কিন্তু ট্রেক করে আমরা কিন্তু পৌঁছাবো, তাহলে অবশ্যই পুরো ফিট হয়ে আসুন, কারণ প্রচন্ড চড়াই, ঠিক আছে? রামবাড়ার পর থেকে প্রচন্ড চড়াই, এটা কিন্তু সবার পক্ষে হয়তো কঠিন হতে পারে, তো আমার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কঠিন হচ্ছে। অনেকটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা করে যাচ্ছি, একটা করে চড়াই উঠছে, আবার কিন্তু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু এগোচ্ছি। ম্যাক্সিমাম সবাই তাই করে, কন্টিনিউ করলে কিন্তু আমরা পারবো, কারণ আমরা তো সেভাবে ট্রেন্ড বা কন্টিনিউ কিন্তু আমরা ট্রেক করে আমরা অভ্যস্ত নয়, তাই জন্য। তো চলুন তাহলে এরপরে আমরা কেদার মন্দির দিকে এগোতে থাকি। আগে যদি ভিডিও করে আবার সুযোগ পাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই জায়গাটা হচ্ছে কেদারনাথে মন্দিরে পৌঁছানোর আগে প্রায় 1 কিলোমিটার আগে কিন্তু এই জায়গাটা পড়বে। এই জায়গাটাকে বেস ক্যাম্প বলা হয়। আপনারা যারা নিচে থেকে ঘোড়া নিয়ে আসবেন, সেই ঘোড়াগুলো কিন্তু এই পর্যন্তই আসবে, এরপরে কিন্তু আর যাবে না। তো আপনাদেরকে এখানে নেমে যেতে হবে ঘোড়া থেকে, এখান থেকে পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা আপনাদেরকে অতিক্রম করতে হবে মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং আপনারা যারা থাকতে চাইছেন অল্প টাকার মধ্যে, তারা কিন্তু এই যে বেস ক্যাম্পটা পার করার পরেই পাশে এখানে প্রচুর টেন্ট আপনারা দেখতে পাবেন, এবং জিএনভিএনের যে ক্যাম্পগুলো বা ছোটো ছোটো যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানেই আপনারা আশেপাশে পেয়ে যাবেন। তো আমি এখানে কথা বলে দেখেছিলাম, এখানে আপনারা 600 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে টেন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। আপনারা কথা বলে আপনাদের সুবিধা মতো টেন্ট কিন্তু এখানে দেখে নিতে পারেন। তবে একটা বিষয়, আপনারা যখনই মন্দির দর্শন করতে যাবেন আপনাদের কিন্তু 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবে কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছাতে হবে, এটা খেয়াল অবশ্যই রাখবেন।
এখান থেকে আর কিছুটা সামনে এগিয়ে গেলেই আপনারা বাঁ হাতে কিন্তু দেখতে পাবেন হেলিপ্যাড, যেখান থেকে হেলিকপ্টার সার্ভিসগুলো কিন্তু দেওয়া হয়। এবং আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এখান থেকে মন্দিরের চূড়াটাও কিন্তু দেখা যাচ্ছে, কতটা ভালো বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখানে দেখুন এই হেলিকপ্টার সার্ভিসগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা যারা পায়ে হেঁটে আসতে চাইছেন না তারা কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু এই পর্যন্ত আসতে পারেন। এই হেলিকপ্টার সার্ভিস পাটা থেকে এবং গুপ্তকাশী থেকে কিন্তু দেওয়া হয়। সেখান থেকে আপনারা মাত্র 10 মিনিট সময় অতিক্রম করে কিন্তু ডাইরেক্ট কেদারনাথ পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে পারেন। আপনারা দেখে নেবেন, এর জন্য আইআরসিটিসি থেকে এখন ডাইরেক্ট কিন্তু আপনারা হেলিপ্যাডের টিকিট কেটে নিতে পারবেন। এখানে চার্জ এবং ওয়েদার বুঝে কিন্তু কাটবেন। মানে অনেক সময় দেখা যায় এবং আমি ওখানে লোকালিটি থেকে যা শুনেছি যে ওয়েদার খারাপ থাকলে হেলিকপ্টারের টিকিট কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো সেগুলো মাথায় রেখে ভালো করে সার্চিং করে তবেই কিন্তু হেলিকপ্টারের টিকিট আপনারা ব্যবস্থা করে নিতে পারেন। তো যাই হোক, এসব দেখতে দেখতে আমরা কিন্তু সেই জায়গায় এতটা অপেক্ষা করার পরে কিন্তু পৌঁছে গেলাম মন্দিরের কাছে। তো আর বেশি কথা না বাড়ি আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবো, কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতি কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখুন সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন ঠিক ঘড়িতে বাজে কিন্তু সন্ধ্যে 7টা। তো এখানে কিন্তু সন্ধ্যেটা অনেকটা দেরি করেই হয়, কারণ এটা অনেকটা উচ্চতায় অবস্থিত, তাই আলো কিন্তু যথেষ্ট থাকে। এত রাতে দেখুন সন্ধ্যা আরতি দেখার জন্য কি পরিমাণে ভিড়, ঠিক আছে। আর সেই পরিমাণ কিন্তু ঠান্ডা এখন এখানে রয়েছে, কনকনে ঠান্ডা। তো তার উপরেও কিন্তু সেটা উপেক্ষা করে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে শুধু সন্ধ্যা আরতি দেখার জন্য, এই পবিত্র জায়গাটাকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য। এক দারুণ সুন্দর কিন্তু পরিবেশ, দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। এক কথায় আপনারা না আসলে এটা কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে কতটা তুলে ধরতে পারছি সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে কেদারনাথ মন্দির, অনেক লম্বা সময় অপেক্ষা করার পর তবে আমি কেদারনাথ মন্দির কিন্তু আসতে পেরেছি। তো অনেকটা কিন্তু কষ্ট করতে হয়। গতকাল সকাল 5টা থেকে আমরা কিন্তু জার্নি স্টার্ট করেছিলাম, আর প্রায় বিকেল 5টা বেজে গেছে আমাদের মানে মন্দির অবধি উঠতে, কারণ প্রচণ্ডভাবে স্নোফল হচ্ছিল, বৃষ্টিও পেয়েছি রাস্তার মধ্যে। তো সব কিছু নিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু কালকে আমাদের হয়েছে। তো আসার পর আমার সন্ধ্যা আরতি আমরা অলরেডি কিন্তু দেখেও নিয়েছিলাম সেই সময়। তো সন্ধ্যা আরতি শুরু হয় এখানে হচ্ছে 6টা 15 থেকে। আপনাদেরকে আবার বলে, যারা সন্ধ্যা আরতি দেখতে চান তারা কিন্তু 6টা 15-র মধ্যে এখানে কিন্তু চলে আসবেন, তবে কিন্তু সন্ধ্যা আরতি আপনারা দেখতে পাবেন। তো আমরা 6টা 15-র মধ্যে এসে গেছিলাম, সন্ধ্যা আরতিটা দেখে নিয়েছি, নিয়ে তারপরে জাস্ট একটু কিছুক্ষণ ওয়েট করার পর লাঞ্চ টাঞ্চ করে আমরা শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠে আবার লাইনে দাঁড়াই, দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে। দেখুন লাইনটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার পিছনে দেখুন লাইন, এখান থেকে সবাই লাইন দিচ্ছে, দিয়ে বরসবর এইভাবে আসছে প্রত্যেকে, ঠিক আছে। আসার পর এই লাইনটা লম্বাভাবে এসে এখান থেকে দেখুন এই মন্দির দিয়ে কিন্তু লাইনটা চলে আসছে, এই যে। তো লাইনটা যথেষ্ট বড় হয়, চেষ্টা করবেন সকাল সকাল চেষ্টা করবেন যদি 3টে 4টের মধ্যে সে লাইনে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা 8টা থেকে 9টার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিতে পারবেন। যত বেলা হবে লাইন তত কিন্তু লম্বা হয়ে যায়, আর আপনার কিন্তু ততটাই দেরি হবে পুজো কমপ্লিট করতে। তো বন্ধুরা এখন আমাদের দর্শন হয়ে গেছে, আমরা পুজো দিয়ে নিয়েছি, সব করে দিয়েছি। এবার কিছু জাস্ট আপনার জন্য এই ভিডিও রেকর্ডিংগুলো এখন কিন্তু করছি। তো এরপরে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো মোটামুটি এখান থেকে 1টা থেকে 2টোর মধ্যে নিচে আবার নামা শুরু করবো। তো এখন জাস্ট আমরা একটু লাঞ্চ কিছু খাওয়া দাওয়ার করে নিই, তারপরে কিন্তু আমরা আবার নিচের দিকে নামা শুরু করব। তো আপনাদেরকে আমি জাস্ট মন্দিরের ব্যাক সাইডে একবার নিয়ে যাব, ঠিক আছে, গিয়ে সেখানে ভীমশিলা আছে একবার দেখিয়ে নেবো। এছাড়া আদার্স যতটা পারি আমি কভারেজ করার চেষ্টা করছি এই ভিডিওতে। তো ব্যাক টু ব্যাক আমি আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আর মন্দিরের ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণর মূর্তি, ভীম যুধিষ্ঠিরের মূর্তি, ভীমের মূর্তি, আর হচ্ছে লক্ষ্মী মাতা, লক্ষ্মী নারায়ণ মূর্তি, আর রয়েছে নকুল সহদেব,
বাকি যারা ভাইরা আছে পঞ্চপাণ্ডবের মধ্যে সকলের মূর্তি আর মাতা কুন্তির মূর্তি মন্দিরের ভিতরে চারপাশে রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। তো মন্দিরের ভিতরে ছবি তো তুলতে পারা গেল না, আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা, কোনো রকম মোবাইল কিছু কিন্তু অ্যালাউ করছে না। তো কিছুদিন আগে আপনারা জানেন যে একটা সিচুয়েশনের জন্য মন্দির চত্বরে কিন্তু কোনো ক্যামেরা কিন্তু অ্যালাউ করছে না। তো যারা নতুন আসতে চাইছেন এখন বলতে পারি, আপনারা দেখলাম যে মন্দির সামনে দাঁড়িয়ে কিন্তু আমি রেকর্ডিংটা করছি। তো এখন কিন্তু এখানে মোবাইল বা ভিডিও রেকর্ডিং অ্যালাউ করছে। হ্যাঁ, তবে চেষ্টা করবেন এমন কিছু করবেন না যেটা এখানকার শৃঙ্খলা বা মন্দিরের যে পবিত্রতা যাতে নষ্ট হয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি হয়তো ভাবছেন এই ভিডিওটা আমি রেকর্ডিং করছি, আমি সানগ্লাস পরে আছি, একটা পবিত্র জায়গার মতো জায়গায় দাঁড়িয়ে আছি, বা আমার সঙ্গে যে আমার পার্টনার আছে সেও সানগ্লাস ইউজ করছে। তো এই কারণে সানগ্লাসটা ইউজ করছি, এখানে এত রোদের একটা তেজ বা তীব্রতা আছে, খালি চোখে আমি কিন্তু ক্যামেরার দিকে বা আদার্স দিকে কিন্তু তাকাতে খুবই অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এই কারণে যে সানগ্লাসটা ইউজ করছি, তা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম, প্লিজ কেউ খারাপভাবে এটাকে নেবেন না। ওকে, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এই বলে আমি চেষ্টা করছি পিছনে ব্যাক সাইডে মন্দিরে যাবার ভীমশিলা বা আদার্স রেকর্ডিংগুলো কমপ্লিট করার পরে আপনাদের ভিডিওতে প্রত্যেকটা ব্যাক টু ব্যাক কিন্তু আমরা দেখিয়ে দেবো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। মন্দিরের পাশ থেকে একটু পিছনের দিকে চলে আসবেন, আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ভীমশিলাটা রয়েছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। এবং এখানে আরও একটা জিনিস আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাবেন এখানে অনেকে কিন্তু ছোট ছোট পাত্রে করে, এখান থেকে একটা ছোট্ট কুয়া টাইপের আছে, সেখান থেকে একজন পুরোহিত মশাই জল ভরে দিচ্ছে। তো এটা কিন্তু অমৃত জল হিসেবে ধরা হয়। এখানে এই জলটিকে কিন্তু খুবই পবিত্র হিসেবে মনে করা হয়। তো সেই জন্য এই জলটা অনেকে কিন্তু পাত্রের মধ্যে করে নিয়ে বাড়ি অবধি নিয়ে যান। তো আপনারা আসলে এখানে কিন্তু ছোটো ছোটো পাত্র, এখানে যে প্রসাদীর দোকানগুলো আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু এখান থেকে অমৃত জল কিন্তু ভরে বাড়ি অবধি নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে আমরাও একটু অমৃত জল ভরে নিয়েছিলাম। তো তারপরে এখান থেকে জাস্ট আমরা এবার আস্তে আস্তে মন্দিরের আশপাশগুলো ঘুরে দেখছি, আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে এই পরিবেশটা, কি দারুণ একটা সুন্দর পরিবেশ। আশপাশে পাহাড়ের মাথায় দেখুন অল্প অল্প কিন্তু বরফ দেখা যাচ্ছে, আশপাশের ভিউটা একটা অন্যরকম। আর এই রাস্তাটা যেটা দেখছেন এটা কিন্তু নতুন করে বানানো হয়েছে। এখান থেকে রাস্তা যদি সামনের দিকে এগিয়ে যাই, তো আদি শঙ্করাচার্যর মূর্তি কিন্তু ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা আমরা দেখতে পাবো এবং আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে বলে রাখি, এখানে একটা যে এই যে শিলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভীমশিলা। আমার পিছনে দেখুন ঠিক মন্দিরের ব্যাক সাইডে এটা হচ্ছে ভীমশিলা। এই শিলাটা আপনারা এর আগেও নিশ্চয়ই শুনেছেন। তো 2013 সালে যখন এখানে বড় যে তুফান বা যে মেঘ ফাটা যে বৃষ্টিটা এসেছিলো, সেই বৃষ্টিতে যখন প্রচুর এখানে প্রলয় হয়ে গেছিলো, সেই সময় কিন্তু এই ভীমশিলাটা মন্দিরের পিছনে এসে কিন্তু দাঁড়ায়, আর অটোমেটিকলিভাবে কিন্তু এটা রক্ষা করে দেয় মন্দিরটাকে। কারণ মন্দিরে প্রচণ্ডভাবে আঘাত আসতে পারতো, মন্দির কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো। একমাত্র এই শিলাটা কিন্তু কোথা থেকে ভগবানের কী সৃষ্টি, ভগবানের কী মহিমা, তারপরে কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেছিলো। তারপরে জলের যে ফোর্সটা ডাইরেক্ট কিন্তু মন্দিরের গায়ে কিন্তু লাগেনি। তো এর ফলে মন্দিরে কিন্তু সুরক্ষিত ছিল সম্পূর্ণভাবে। আর সেখান থেকে এই শিলাটা কিন্তু পূজিত হয়, এখানে ভীমশিলা রূপে পূজিত হয়। কারণ পুরাণ অনুযায়ী কথিত আছে যে ভীম বলেছিল ততদিন এই কেদারনাথে এই মন্দিরটা এখানে থাকবে, ততদিন ভীমই কিন্তু এই মন্দিরের রক্ষা কবচ হিসেবে কিন্তু উনি তার সুরক্ষা দায়িত্ব পালন করবে। তো সেই জন্য এই শিলাটাকে কিন্তু ভীমশিলা নাম দেওয়া হয়েছে। এবং ঠিক মন্দিরের একদম ব্যাক সাইডে দেখুন এই যে নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই রাস্তায় সোজা চলে গেলে হচ্ছে শ্রী শঙ্করা আচার্যের যে মূর্তিটাকে তৈরি করেছে, সেই মূর্তিতে আপনারা যেতে পারবেন। ये देखो, हाँ वो तो मैंने क्या ये तो दोनों के लिए मैं 2 डाल देता हूँ, तुम्हें लगना है।
স্নোফল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে স্নোফল কিন্তু হচ্ছে। দারুণ একটা কিন্তু সিচুয়েশন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে, দারুণ লাগছে। তো আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিচের জন্য রওনা দেবো, ঠিক আছে। তো এই আমাদের লাগেজপত্র এখানেই সব রাখা। তো আমরা রেডি হয়ে গেছিলাম যে নিচের জন্য কিন্তু রওনা দেবো, গৌরকুণ্ডে পৌঁছাতে হবে। তো স্নোফলটা এসে যাওয়াতে আবার সবাই বললো যে একটু দাঁড়িয়ে যাই, স্নোফলটা যেহেতু শুরু হয়েছে তাহলে এই মুহূর্তটা কিন্তু মিস করা একদম চলবে না, ঠিক আছে। তো জাস্ট স্নোফলটার জন্য ওয়েট করছি এবং আপনাদের সামনে কিন্তু তুলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টিম মেম্বার রাজু। তো একসঙ্গে সবাই, এবং এরা হচ্ছে খুব কোঅপারেটিভ, দারুণভাবে একসঙ্গে সবাই এনজয় করছি। স্নোফলের জন্য আমরা একটু ওয়েট করে গেলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা কভার করতে পারছি ক্যামেরাতে। তো স্নোফলটা খুব হালকা হচ্ছে, তেমনভাবে কিন্তু সেই ফোর্সটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আমাদের কেদারনাথ দর্শন করা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে কিন্তু নিচের দিকে নামতে শুরু করব। তো এখান থেকে আমরা গৌরকুণ্ডতে গিয়ে পৌঁছাবো, আবার সেখান থেকে আমরা জিপে করে সোনপ্রয়াগ যাব। সোনপ্রয়াগে আজ আমরা রাত্রিবাস করব, পরের দিন আমরা সেখান থেকে রওনা দেবো চোপতার উদ্দেশ্যে, কারণ চোপতা থেকে আবার তুঙ্গনাথের ট্রেক আমাদের আছে। তো আপনারা যারা এখান থেকে গৌরকুণ্ড পর্যন্ত পায়ে হেঁটে যেতে চাইছেন না, তারা এই বেস ক্যাম্প থেকে আবার কিন্তু ঘোড়া করে নিতে পারবেন। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, নিচে থেকে ওঠার সময় যে টাকাটা আপনাদের লাগছিল তার থেকে কিছুটা কম টাকা কিন্তু লাগবে নামার সময় যদি আপনারা ঘোড়া করে নেন। তো আপনারা কথাবার্তা এখানে বলে নেবেন। তো চলুন আমরা তাহলে এই রাস্তা ধরে ট্রেক করে আবার নিচে নামতে শুরু করি। তো এখানে আপনাদেরকে বলে রাখি, এই যে ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে দিলাম, কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা এখানে আপনাকে বলে রাখি, আমরা রাত্রি নামতে প্রায় আমাদের কিন্তু রাত্রি 12টা থেকে 1টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগে। তো আপনারা যারা নিচে নামবেন, সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাস্তার মধ্যেই করে নেবেন, কারণ হোটেলে গিয়ে অনেক সময় রাত্রে খাওয়া নাও আপনার পেতে পারেন। সেই মতো কথাবার্তা হোটেল আগে থেকে বলেও রাখতে পারেন, যদি মনে হয় খাবার অ্যারেঞ্জ করে রাখবে তবে অ্যারেঞ্জ আপনারা করে রেখে দেবেন, সেটাই বেস্ট হবে। আমরা যেমন বলে রেখেছিলাম হোটেলে, ওনারা খাবার অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলেন, আমরা নিচে গিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আমরা তুঙ্গনাথ ট্রেক করবো, সেই ভিডিওটা আপনার সামনে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ।